আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমরা গুচ্ছ পরীক্ষার 2022-23 সালের কেমিস্ট্রি পার্টটা আলোচনা করব। আমরা গত ভিডিওতে গুচ্ছ 22-23 সালের প্রশ্নের ফিজিক্স পার্টটা সমাধান করেছি। আজকে আমরা রসায়ন পার্টটা সমাধান করব। কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। আ তো আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্নে বলেছে, কোন এসিডটির অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল? তো এখানে যদি আমরা চারটা অপশনে দেখি, এ বি সি এবং ডি, চারটা অপশনেই কিন্তু এই যে সি ডবল এইচ মূলক যেটা, এটা কিন্তু সংযুক্ত আছে, অর্থাৎ চারটা অপশনের চারটাই এসিড। এখানে বাদ দেওয়ার কোনো উপায় নেই কোনোটা। কিন্তু আমরা যদি কোনো কিছু পার্থক্য দেখতে পাই অপশনগুলোর মধ্যে, যেমন প্রথমটার মধ্যে আমরা কোনো ক্লোরিন দেখতে পাচ্ছি না, ক্লোরিন নেই। দ্বিতীয়টার মধ্যে কিন্তু একটা ক্লোরিন আছে, তৃতীয় অপশনে দুইটা ক্লোরিন এবং তৃতীয় অপশনে তিনটা ক্লোরিন। আমরা জানি কোনো জৈব অ্যাসিডের ক্ষেত্রে কোন জৈব অ্যাসিডে যত বেশি সংখ্যক হ্যালোজেন মৌল, মানে হ্যালোজেন মৌল আমরা জানি হ্যালোজেন মৌল হলো হ্যালোজেন আমরা জানি হ্যালোজেন মৌল হলো গ্রুপ 17, তাই না? গ্রুপ 17 এর যে কোনো একটা মৌল যত বেশি সংখ্যক যুক্ত থাকবে সে অ্যাসিডটা তত বেশি শক্তিশালী হবে। তাহলে আমরা এই সবগুলো অপশনের মধ্যে দেখতে পাই ডি নাম্বার অপশনটাই শুধুমাত্র সবচেয়ে বেশি সংখ্যক ক্লোরিন যুক্ত আছে। এই জন্য ডি নাম্বার অ্যাসিডটা হবে সবচেয়ে শক্তিশালী। আর আমরা জানি সবচেয়ে শক্তিশালী অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হয় সবচেয়ে দুর্বল, তাই না? আমরা এটা জানি। এই জন্য অ্যান্সারটা হবে ডি, কারণ ডি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড এবং সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হওয়ার জন্য এর অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল। এই জন্য ডি হবে অ্যান্সার। আচ্ছা, আমরা যদি নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর এটার একটা মাইনাস আছে আর কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড 4। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আকার কেমন হবে, ঠিক আছে? তো এটা হলো 2 নাম্বার প্রশ্ন। আমরা যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটার চিত্রটা আঁকি, সেটার সংকেতটা হলো এটা। আচ্ছা, আমরা যদি এর সংকরায়ন নির্ণয় করি, আমরা জানি সংকরণের সূত্র হলো হাফ মূল যে পরমাণুটা, মানে কেন্দ্রীয় পরমাণুর বহিঃস্তরে ইলেকট্রন সংখ্যা সর্বপ্রথম হবে। আমরা জানি অ্যালুমিনিয়ামের বহিঃস্তরে ইলেকট্রন সংখ্যা হলো 3টি, 3 প্লাস তারপরটা হলো একযোজি পরমাণুর সংখ্যা। এখানে একযোজি পরমাণু আছে 4টা, এখানে ক্লোরিন একযোজি পরমাণু আর ক্লোরিন আছে 4টা, এই জন্য এখানে হবে 4। এরপর হবে ক্যাটায়নের চার্জ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আহ, এখানে মানে দেখতে পাচ্ছি আমরা ক্যাটায়নের চার্জ 0, এই জন্য এখানে -0 হবে এবং অ্যানায়নের চার্জ প্লাস হবে, এখানে মানে প্লাস হয়ে সংযুক্ত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানায়নের চার্জ আছে -1, হ্যাঁ, এই জন্য এখানে অ্যানায়নের চার্জ এখানে 1 হবে, +1 হবে। তো আমরা যদি এটা করি তাহলে আমরা দেখতে পারবো হাফ ইন্টু 8 হবে, এটা ইকুয়াল টু 4। আর আমরা জানি 4 মানে কি, 4 মানে বোঝায় sp3, তাই না? তাহলে ও আচ্ছা, হ্যাঁ, আর আমরা জানি যে sp3, এই যে এখানে আমরা কিন্তু সংকরণটা পেলাম sp3। আর sp3 মানে কি, sp3 মানে আমরা জানি চতুস্তলকীয়, তাই না? sp3 সংকরণ হওয়া মানেই চতুস্তলকীয়। তাহলে অ্যান্সারটা হবে সি। অর্থাৎ এই যে যে যৌগটি দেওয়া আছে, এই যৌগটির সংকরায়ন sp3 হওয়ার জন্য এর সংকরায়ন হবে চতুস্তলকীয়, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 4 নাম্বার প্রশ্নে যদি যাই। আর এখানে একটা যৌগ দিয়েছে CH3, আর এখানে ব্র্যাকেট দিয়ে 3 তে বোঝাচ্ছে যে CH3 বা এই যে অ্যালকেন মূলকটা 3টা আছে, ঠিক আছে? ক্লোরিনের সাথে 3টা সংযুক্ত আছে, প্লাস H2O থেকে CH3 আবার এই যে অ্যালকেন মূলক 3টা আছে, এবং এখানে নতুন OH মূলকটা যুক্ত হয়েছে। আচ্ছা, বিক্রিয়াটি কোন কৌশলে সংঘটিত হয়? এখানে যদি আমরা আচ্ছা আচ্ছা, এখানে যদি আমরা আহ এখানে যদি আমরা দেখি এই যে CH3Cl যে এটা আছে, হ্যাঁ, এই যে যে যৌগটা আছে এটা কিন্তু 3 ডিগ্রি হ্যালাইড, ঠিক আছে? 3 ডিগ্রি হ্যালাইড কেন? কারণ এখানে তিনটা, এই যে CH3 মূলক 3টা যুক্ত আছে, বা আমরা এটাকে কি বলি, আর মূলক, তাই না? আর মূলক কয়টা যুক্ত আছে? আর মূলক যুক্ত আছে 3টা।
আর আর আমরা জানি যে কয়টা মূলক যুক্ত থাকে সে কয় ডিগ্রি হ্যালাইড হয়, তাই না? যদি একটা আর মূলক যুক্ত থাকে তাহলে সেটা কি হবে? 1 ডিগ্রি হ্যালাইড। যদি দুইটা আর মূলক যুক্ত থাকে তাহলে সেটা কি হবে? 2 ডিগ্রি হ্যালাইড। যদি তিনটা আর মূলক যুক্ত থাকে তাহলে সেটা হবে 3 ডিগ্রি হ্যালাইড, তাই না? তাহলে এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি তিনটা আর মূলক যুক্ত আছে, সেজন্য এটা হবে 3 ডিগ্রি হ্যালাইড। এই যে এই এই যে যে যৌগটা বিক্রিয়া করেছে এই যৌগটা হবে হলো 3 ডিগ্রি হ্যালাইড, ঠিক আছে? আর আমরা জানি 3 ডিগ্রি হ্যালাইড সবসময় SN1 বিক্রিয়া দেয়, তাই না? আমরা এটা জানি। তো এখানে অ্যান্সারটা হবে এ। 3 ডিগ্রি হ্যালাইড হওয়ার জন্য এই যে যৌগটা বিক্রিয়া করেছে পানির সাথে সেটা 3 ডিগ্রি হ্যালাইড হওয়ার জন্য অ্যান্সার হবে এ, SN1। ঠিক আছে? আচ্ছা, আমরা এবার নেক্সট প্রশ্নে যাই। 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্নে আমরা একটা যৌগ দেখতে পাচ্ছি, বিশাল বড় যৌগ। এই যৌগটাতে কয়টা কার্যকরী মূলক আছে সেটা জানতে চাইছে। আচ্ছা, তাহলে যদি দেখি যে প্রথমে আমরা দেখতে পাইতেছি এই যে একটা কার্যকরী মূলক 3 বন্ধন, কার্বন কার্বন 3 বন্ধন আছে। দ্বিতীয় একটা কার্যকরী মূলক আমরা দেখতে পাচ্ছি কার্বন কার্বন 2 বন্ধন আছে। তৃতীয় আর একটা দেখতে পাচ্ছি কার্বনিল মূলক, এই যে। আর চতুর্থটা আমরা যদি দেখি প্রথমে দেখে মনে হবে কার্বনিল মূলক, তাই না? এই যে সি আর ও যুক্ত আছে, তাই না? কিন্তু আমরা যদি পরের মানে পরের যে সংযুক্ত অংশটা এটা যদি দেখি, এটাকে আমরা যদি বিশ্লেষণ করি, হ্যাঁ, এটা বিশ্লেষণ করলে আমরা কি পাবো? এটা কি এরকম আছে, তাই না? O CH3। আচ্ছা, আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখবো ও, ওর সাথে সি, আর তার সাথে 3টা H যুক্ত আছে, তাই না? কিন্তু এটা কি সম্ভব কখনো? কারণ আমরা কিন্তু এরকম কোনো যৌগ দেখিনি, ঠিক আছে? কিন্তু আমরা যদি এই যে যে ওটা আছে এই ওটাকে যদি বাম পাশের ইয়ের সাথে লাগিয়ে দিই এরকম করে, হ্যাঁ, তাহলে এই যে আমরা অংশটুকু পেলাম, ঠিক আছে? এই অংশটুকুর নাম আছে, কিন্তু একটা স্পেশাল নাম আছে, সেটা হলো স্টার, স্টার মূলক। হ্যাঁ, স্টার মূলক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে কার্বনিল মূলক ধরা যাবে না, পাশের যে ওটা সেটা সহ ধরতে হবে যা হলো স্টার মূলক, ঠিক আছে? এই জন্য এই অংশটুকু আমাদের এই অংশটুকু নিয়ে ধরতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কয় ধরনের মূলক দেখতে পাচ্ছি? 1 2 3 4, 4 ধরনের মূলক দেখতে পাচ্ছি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি, কারণ 4 ধরনের মূলক আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর যদি আমরা নেক্সট প্রশ্নে যাই, 6 নাম্বার প্রশ্ন যদি আমরা যাই, প্রোপিন ও বেয়ার বিকারকের মধ্যে বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? হ্যাঁ, আচ্ছা, আমরা জানি, আমরা এই বিক্রিয়াটা এখানে দেখি। আচ্ছা, একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, আমরা দেখি প্রোপিনের সংকেত জানি CH3 CH ডাবল বন্ড CH2 এর সাথে পানি পানি বিক্রিয়া করবে আর কি, আর তার সাথে একটা জাইমান অক্সিজেন থাকে, তাই না? আর এটাকে যদি আমরা, আর এটা হলো বিক্রিয়া করবে হলো দুইটা প্রভাবকের উপস্থিতিতে, একটা হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড আর একটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে? KMnO4। এটা বিক্রিয়া করে কি দিবে আমরা যদি দেখি, আমরা জানি এই যে যে CH3, এই যে যে মেইন, এটা হলো মেইন বিক্রিয়ক আর কি, এটার সাথে হলো সংযুক্ত হবে আর কি সবকিছু। তো এটার সাথে এই যে যে H2O, ঠিক আছে, H2O টা 2 ভাগে ভাগ হবে। H2O টা 2 ভাগে ভাগ হবে, OH মাইনাস আর H প্লাস, তাই না? এই OH মাইনাসটা যে যুক্ত হবে হলো আমাদের এই যে এখানের সাথে, ঠিক আছে? ও আচ্ছা, আমি একটা কথা বলতে ভুলে গেছি। সেটা হলো, আচ্ছা আমি একটু দেখাই দেই। হুম, এই যে এই যৌগটা এরকম হবে, CH3 এমনই থাকবে, CH হবে, এখানে একটা বন্ড এসে যাবে CH2, একটা বন্ড এসে যাবে মানে কি, এখানে যে একটা বন্ড ছিল, ডাবল বন্ড ছিল না, সেই ডাবল বন্ড থেকে একটা বন্ড ভেঙে যাবে। একটা বন্ড ভেঙে যাওয়ার জন্য আহ এই সিএইচ এর একটা মানে নতুন অণু নেওয়ার সক্ষমতা তৈরি হবে, এই CH2 এর আরেকটা নতুন অণু নেওয়ার সক্ষমতা তৈরি হবে। কারণ কি, এখানে যে দুইটা কমন ইলেকট্রন মিলে একটা বন্ড তৈরি করেছিল, তাই না? এই বন্ড ভেঙে যাওয়ার জন্য
আর এই বন্ডটা ভেঙে যাওয়ার জন্য উভয় পক্ষের ওই ইলেকট্রন দুইটা সমানভাবে ভাগ হয়ে যাবে, এই জন্য এখানে একটা ইলেকট্রন চলে আসবে, এখানে আর একটা ইলেকট্রন চলে আসবে। এটা আর এক জোড়া ইলেকট্রনের সাথে বন্ধন তৈরি করতে পারবে, ঠিক আছে? তো বন্ধন তৈরি করবে কাদের সাথে? এই যে H2টা ভাগ হবে কিসে? H2টা ভাগ হবে হলো, আচ্ছা আমরা যদি দেখি এই বন্ধনটা ভেঙে যাবে, তাই না? এই বন্ধনটা ভেঙে যাবে, এই বন্ধনটা ভেঙে যে এখানে একটা বন্ধন তৈরি হওয়ার সক্ষমতা তৈরি হবে, এখানে একটা বন্ধন তৈরি হওয়ার সক্ষমতা হবে, তাই না? আর এখান থেকে যে OH মাইনাসটা আছে সেই OH মাইনাসটা এখানে চলে আসবে, OH। আর এই যে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, এখান থেকে আরেকটা OH মাইনাস এসে এখানে যুক্ত হবে, OH। ঠিক আছে, তাহলে OH যুক্ত হবে। আর আমরা জানি, আমরা এটা মুছে নেই, আমরা জানি এই যে যে নতুন যৌগটা তৈরি হলো, হ্যাঁ, এই যৌগটার একটি স্পেশাল নাম আছে। সেই স্পেশাল নামটা কি আমরা এখানে একটু লিখে ফেলি। সেই স্পেশাল নামটা হলো প্রোপাইলিন প্রোপাইলিন গ্লাইকল। ঠিক আছে, এটা হলো স্পেশাল নাম। তাহলে আমরা দেখতে পেলাম এই যে যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার মাধ্যমে কি তৈরি হইলো? প্রোপাইলিন গ্লাইকল তৈরি হলো। তাহলে এই যে সি নাম্বার অপশনে কিন্তু প্রোপাইলিন গ্লাইকল আছে, তাহলে অ্যান্সারটা হবে কি? সি। ঠিক আছে, অ্যান্সারটা হবে সি। আচ্ছা, তাহলে আমরা যদি নেক্সট প্রশ্নে যাই, তো নেক্সট প্রশ্নে আমরা যদি যাই, 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্ন আমরা দেখতে পাই পিএইচ এর মান 9 থেকে 10 হলে ফেনোফথালিন নির্দেশক কোন বর্ণ ধারণ করে? হ্যাঁ, আচ্ছা আমরা জানি যে আমাদের যে এইচএসসির বই সেখানে দুই ধরনের নির্দেশকের কথা বলা আছে। 1 নাম্বার নির্দেশক হলো মিথাইল রেড বা অরেঞ্জ, তাই না? আর 2 নাম্বারটা হলো ফেনোফথালিন। ঠিক আছে, আমরা জানি মিথাইল রেড বা অরেঞ্জ যেটা, এটা 3 থেকে এই 5 বা 6 আর কি, আমরা 6 ধরলাম, 3 থেকে 6-এর মধ্যে কাজ করে। অর্থাৎ কি? অর্থাৎ মিথাইল রেঞ্জ বা মিথাইল অরেড হলো অম্লীয় মাধ্যমে কাজ করে। ঠিক আছে, অম্ল মাধ্যমে কাজ করে। আর ফেনোফথালিন যেটা, এটা হলো এই যে আমরা এখানে অলরেডি দেখতে পাচ্তেছি 9 থেকে 10, এটা 9 থেকে 10 না, আর একটু সুন্দর করে 9 থেকে 13 বা এরকম বলা হয়, 9 না আর কি, এই কত 8 আর কি, 8, হ্যাঁ 8 থেকে 13-এর মতো বলা হয়। এই রেঞ্জের ভিতর কিন্তু 9 থেকে 10ও পড়ে, তাই না? 9 থেকে 10 কিন্তু এই রেঞ্জের ভিতরেই পড়ে। হ্যাঁ, এই আর আমরা দেখতে পাচ্ছি যে এটার মানে রেঞ্জটা কিন্তু ক্ষারীয়, এই জন্য এখানে ক্ষারীয় মাধ্যমে কাজ করবে ফেনোফথালিন। আর আমরা জানি ক্ষারীয় মাধ্যমে মিথা আমরা জানি যে অ্যাসিডিক মাধ্যমে মিথাইল রেড বা মিথাইল অরেঞ্জের রং কি হয়? লাল হয়। ঠিক আছে, লাল বা কমলা, মানে লালচে কমলা আর কি, যেটা বলে আর কি, সেটা হয়। আর মিথাইল রেড বা অরেঞ্জ ক্ষারীয় মাধ্যমে কিন্তু হলুদ রং হয়, তাই না? আর ফেনোফথালিন অম্লীয় মাধ্যমে কিন্তু কোনো বর্ণ প্রদান করে না, কিন্তু ক্ষারীয় মাধ্যমে এটা বেগুনি বর্ণ প্রদান করে। ঠিক আছে, আমরা এখানে লিখে দিই ক্ষারীয় মাধ্যমে বর্ণ, ক্ষারীয় মাধ্যমে বর্ণ কি হয়? ক্ষারীয় মাধ্যমে বর্ণ হয় বেগুনি, তাই না? তাহলে আমরা যদি এখন প্রশ্নে আসি, এই যে বি নাম্বার অপশনে আমরা বেগুনি দেখতে পাচ্ছি, তাহলে কি পিএইচ এর মান যেহেতু ক্ষারীয়, সেজন্য ফেনোফথালিনের নির্দেশকের বর্ণ কি হবে? আমরা জানি ফেনোফথালিন ক্ষারীয় মাধ্যমে বেগুনি বর্ণ প্রদান করে, এই জন্য অ্যান্সারটা হবে বেগুনি। ঠিক আছে, আচ্ছা 7 নাম্বার প্রশ্ন শেষ, আমরা এবার 8 নাম্বার প্রশ্নে যাব। আচ্ছা, এখানে বলছে স্ক্যানেডিয়াম অবস্থান্তর মৌল নয় কারণ এর সুস্থিত আয়নের ডি অরবিটাল গুলো ড্যাশ। আচ্ছা, আমরা আগে স্ক্যানেডিয়ামের যে সুস্থিত আয়নী, যেখানে একটা স্পেশাল ওয়ার্ড উল্লেখ করছে সুস্থিত আয়ন, আমরা আগে সুস্থিত আয়নের গঠনটা দেখে নিই স্ক্যানেডিয়ামে। আমরা জানি স্ক্যানেডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 21, তাই না? তাহলে এটা ইলেকট্রন বিন্যাস কি হবে? 1:2
2s2 2p6 3s2 3p6, তাই না? কয়টা হলো? 18টা। তারপর কি 3p6 3d আর 4s, তাই না? 4s2 হবে, 3d1 হবে, ঠিক আছে? টোটাল হলো 21টা। কিন্তু আমরা জানি স্ক্যানাডিয়ামের যে যোজনী হলো 3, তাই না? তাহলে স্ক্যানাডিয়াম যখন এই যে এখানে বলছে সুস্থিত আয়ন, তাহলে সুস্থিত আয়নটা কত হবে স্ক্যানাডিয়ামের? Sc3+, তাই না? যেহেতু যোজনী 3। আচ্ছা, স্ক্যানাডিয়ামের সুস্থিত আয়নটা হবে Sc3+, তাই না? Sc3+ হলে এর পারমাণবিক সংখ্যা 21ই থাকবে, বাট এখান থেকে 3টে ইলেকট্রন বের হয়ে যাবে। 3টে ইলেকট্রন কোন জায়গা থেকে বের হবে? সর্বশেষ যে কক্ষপথ আছে সেখান থেকে বের হবে, তাই না? তাহলে 3s2 3p6, আমরা যদি দেখি সর্বশেষ কক্ষপথ কিন্তু এই যে 3d আর 4s, তাই না? আর 3d আর 4s কিন্তু যোগ করলে আমরা দেখতে পাই 3টে ইলেকট্রনই আছে, তাই না? তাহলে 3d 0 4s 0 হয়ে যাবে, তাই না? কারণ 3টে ইলেকট্রন বের করতে হবে। 3টে ইলেকট্রন বের করলে একমাত্র সুস্থিত আয়ন Sc3+ হতে পারবে, তাই না? তাহলে আমরা দেখতে পাই সুস্থিত আয়ন Sc3+ এ 3d অরবিটাল বা d অরবিটালের মধ্যে কিন্তু ইলেকট্রন সংখ্যা কত? 0, তাই না? 0। আচ্ছা, তাহলে এসসি অবস্থান্তর মৌল নয়, কারণ এর সুস্থিত আয়ন ডি অরবিটাল গুলো কি হবে? খালি হবে। কারণ কি আমরা কেবলই দেখলাম যে ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা 0, এজন্য ডি অরবিটাল খালি। আর আমরা জানি ডি অরবিটাল খালি দেখলে কোনো মৌল অবস্থান্তর মৌল হতে পারবে না, ঠিক আছে? তো আমরা 8 নাম্বার দেখে ফেললাম। তো এবার আমরা 9 নাম্বারে চলে যাই। 9 নাম্বারে আমরা দেখতে পাই কোন যৌগটি সবচেয়ে বেশি পোলার, ঠিক আছে? এখানে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে এ নাম্বার অপশন হলো CH4, এটা জীবনেও পোলার না, এটা হলো একদম পিওর সমযোজী যৌগ। বি নাম্বারটার জন্য সেম লজিক, ঠিক আছে? তাহলে এ আর বি অপশন হতে পারবে না, কারণ কি এরা সমযোজী যৌগ, আর আমরা জানি কোনো সমযোজী যৌগ কিন্তু কখনো পোলার যৌগ হতে পারে না, তাই না? কিন্তু আমরা সি এবং ডি তে যদি আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে না, সি আর ডি কিন্তু পোলার যৌগ হতে পারে, ঠিক আছে? কেন পোলার যৌগ হতে পারে? এখানে আমরা যদি দেখি CH2 আছে সি নাম্বার অপশনে, আর ডি নাম্বার অপশনে CH আছে, ঠিক আছে? আমরা জানি H হলো আংশিক ধনাত্মক একটা মৌল, আর সি হলো আংশিক ঋণাত্মক একটা মৌল। আর এগুলো আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক কেন? আমরা জানি কার্বন হলো একটা মানে তড়িৎ ঋণাত্মক মৌল, তাই না? অর্থাৎ সমযোজী বন্ধনে যদি কার্বন থাকে তাহলে সে যদি মানে তার যদি ঋণাত্মকতা যদি বেশি হয় অন্য যে কোনো মৌলের চেয়ে, হ্যাঁ, তাহলে সে বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করে, ঠিক আছে? আর বন্ধনের ইলেকট্রন জোড়টা কার্বনের কাছাকাছি থাকার জন্য কার্বন আংশিক মানে ঋণাত্মক ধর্ম লাভ করে। আর হাইড্রোজেন থেকে যেহেতু ইলেকট্রন জোড়টা নিয়ে নেয়, তাহলে হাইড্রোজেন থেকে যেহেতু ইলেকট্রন জোড়টা দূরে সরে যায়, এই জন্য হাইড্রোজেন আংশিক ধনাত্মক মৌল হয়ে যায়, তাই না? তাহলে যেহেতু এখানে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হইতেছে, এই জন্য আমরা বলতে পারি সি আর ডি অপশনটা কিন্তু পোলার, ঠিক আছে? কিন্তু আমার এখানে জানতে চাইছে কোনটা বেশি পোলার, ঠিক আছে? এখন অ্যান্সার কোনটা হবে? অ্যান্সারটা হবে হলো সি নাম্বার, ঠিক আছে? সি নাম্বার কেন হবে আমরা এটা এখন একটু এক্সপ্লেনেশনটা দেখি। আচ্ছা, দুইটা যৌগ আগে আমরা লিখি। একটা হলো CH2Cl2, CH2Cl2, আর একটা হচ্ছে CHCl3, তাই না? আচ্ছা, এখানে যদি আমরা দেখতে পাই এই অংশটুকুর মধ্যে আর এই অংশটুকুর মধ্যে কম্পেয়ার করলে আমরা পেয়ে যাব, ঠিক আছে? এই অংশটুকুতে আমরা দেখতে পাই একটা কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে, আর এখানে একটা কার্বনের সাথে শুধুমাত্র একটা হাইড্রোজেনই যুক্ত আছে, তাই না? এখন আমরা জানি কার্বন যেহেতু আংশিক ঋণাত্মক আর এগুলো যেহেতু আংশিক ধনাত্মক, এটা আংশিক ঋণাত্মক, এটা আংশিক ধনাত্মক, তাই না? এখানে যে বন্ধন ইলেকট্রন জোড়, এখানে এখানে আকর্ষণ যে এখানে যে আকর্ষণ করবে কার্বন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু দুইটা বন্ধন আছে, কাজে দুইটা বন্ধন জোড়ের ইলেকট্রনকে কার্বন আকর্ষণ করবে, আর এখানে একটা বন্ধন থাকার জন্য একটা বন্ধন জোড়ের ইলেকট্রনকে কার্বন আকর্ষণ করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুইটা বন্ধন জোড়ের ইলেকট্রনকে আকর্ষণ করছে, এখানে একটা বন্ধন জোড়ের ইলেকট্রনকে আকর্ষণ করছে। এখানে যেহেতু দুইটাকে আকর্ষণ করছে, কাজে কি এটা এই যে CH2Cl2 এই যৌগটা কি বেশি পোলার, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সারটা সি হবে। কারণ কি? কারণ এখানে সিটা দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, এই জন্য সে দুইটা ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করবে, যেটা ডি অপশনের চেয়ে বেশি, এই জন্য সি নাম্বার অপশনটা হবে হলো অ্যান্সার, ঠিক আছে? আমরা 9 নাম্বার প্রশ্নটা সমাধান দেখে ফেললাম, আমরা এবার 10 নাম্বারে চলে যাব। 10 নম্বরে বলছে হাফ মোল কপারকে কপার 2+ এ জারিত করতে কত ফ্যারাডে চার্জের প্রয়োজন? আচ্ছা, আমরা জানি
কোনো একটা আয়নকে, ঠিক আছে, ধাতব আয়নকে জারিত করতে ঠিক তার যে যোজনী বা মানে তার যে চার্জ সংখ্যা আছে সেটার সমান সে কয় ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হয়, ঠিক আছে। মানে আমরা ধরলাম যে এ একটা যৌগ, মানে এ একটা সরি একটা ধাতব মৌল, এর যোজনী আমরা কথা কথা ধরলাম 3, তাহলে এ যখন মানে আয়নে পরিণত হবে তখন এর ই কি হবে, এর মানে সংকেতটা হবে A3+, তাই না। এখানে আমরা দেখতে পাচ্ছি এর চার্জ সংখ্যা কিন্তু 3, কাজেই এই যে এখানে বলছে জারিত করতে, তাই না। কাজেই এই যে যে একে জারিত করতে আমার বিদ্যুৎ প্রয়োজন হবে হলো 3 ফ্যারাডে। তাহলে আমরা এটা কিভাবে নির্ণয় করব, চার সংখ্যা, ঠিক আছে, চার সংখ্যার সমান বিদ্যুৎ, মানে চার সংখ্যার সমান ফ্যারাডে বিদ্যুৎ লাগবে কোনো একটা ধাতব মৌলকে জারিত করতে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা বুঝতে পারলাম। তাহলে আমরা এখন যদি প্রশ্নটাতে আসি, প্রশ্নটাতে আছে কপার, কপারের যে মানে কপারের আমরা আয়নটা দেখতে পাচ্ছি Cu2+, তাই না। এখানে চার সংখ্যা কত, 2, তাহলে কি কপারের 1 মোলকে জারিত করতে কত ফ্যারাডে লাগবে, কপারের 1 মোলকে জারিত করতে কত, Cu2+ কে জারিত করতে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, কারণ আমরা অলরেডি বলছি যে কয় মানে চার্জের সংখ্যা যত সে কয় ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, তাই না। তাহলে 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস লিখি নেই, সেটা হলো 1 মোল, 1 মোল। আচ্ছা, আমাদের প্রশ্নে কি চাইছে, হাফ মোল, তাই না। তাহলে হাফ মোল কপার কে জারিত করতে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, হাফ ইন্টু 2, তাই না, হাফ ইন্টু 2 ফ্যারাডে। এর অর্থ কি, 1 ফ্যারাডে, তাই না। তাহলে আমরা এখানে যদি আসি, এই যে বি নাম্বার অপশনে আমরা দেখতে পাচ্ছি 1 আছে, তাহলে কি 1 ফ্যারাডে চার্জ প্রয়োজন, মানে হাফ মোল কপারকে Cu2+ জারিত করতে, তাই না। আচ্ছা, আমরা এখন নেক্সট প্রশ্নে চলে যাব। আচ্ছা, আমাদের 10 নম্বর প্রশ্ন শেষ, আমরা এবার 11 নম্বর প্রশ্নে চলে যাব। 11 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাই 0.4 মোল CH3COOH ও 0.4 মোল CH3COA, ঠিক আছে। মিশ্রণের জলীয় দ্রবণের পিএইচ কত, এখানে কে এ দেওয়া আছে, কে এ ইকুয়াল টু 1 × 10⁻⁵, তাই না। এখানে আমরা দেখতে পাচ্ছি ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েড, ঠিক আছে। এই দুইটা আহ, যৌগের মিশ্রণের জলীয় দ্রবণের পিএইচ জানতে চাইছে, ঠিক আছে। তো এটা কিন্তু একটা বাফার দ্রবণ, আমরা অলরেডি বুঝতে পারতেছি, দুর্বল অ্যাসিড আর সেই দুর্বল অ্যাসিডের একটা লবণ, তাই না, সেটা মিলে একটা বাফার দ্রবণ তৈরি করছে, সেই বাফার দ্রবণের পিএইচ জানতে চাইছে যেখানে কে এ দেওয়া আছে। আচ্ছা, তো আমরা ম্যাথটা করে ফেলি। তো আমরা যদি ম্যাথটা করি, আমরা জানি যে বাফার, যে কোনো বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সূত্রটা হলো পিকে মাইনাস লগ, উপরে কি হয়, উপরে হয় হলো সল্ট, নিচে হয় হলো অ্যাসিড, আর এখানে একটা ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হয়, কারণ এটা হলো ঘনমাত্রা নিব আমরা, ঠিক আছে, ঘনমাত্রা বোঝাতে থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়। আচ্ছা, তো আমরা যদি নেক্সট লাইনে যাই, পিকে কত হবে, পিকে হবে হলো কে এর যে মানটা দেওয়া আছে সেটা ঋণাত্মক লগারিদম, ঠিক আছে। তাহলে ঋণাত্মক লগারিদম যদি আমরা করি, কে এর মান দেওয়া আছে 1 × 10⁻⁵, 1 × 10⁻⁵ মাইনাস লগ এই যে যে লবণ, এখানে যে আমরা কিন্তু দেখতে পারতেছি CH3COON, এটা হলো একটা লবণ, CH3COOH এটা হলো একটা অ্যাসিড, তাহলে লবণের যে ঘনমাত্রা দেওয়া আছে হলো 0.4 মোলার, তাই না। তাহলে এটা উপরে কি হবে, 0.4 হবে, অ্যাসিডের ঘনমাত্রা কিন্তু 0.4 মোলারই দেওয়া আছে, তাই না। কাজে অ্যাসিডের ঘনমাত্রা হবে 0.4। আচ্ছা, তাহলে এই যে যে এইটুক এইটুক যে আমরা লিখলাম, এটুকের অ্যান্সারটা কি হবে, এটুকের অ্যান্সারটা হবে হলো 5, ঠিক আছে। এটা 5টা কিভাবে হবে আমরা একটু শর্টকাটটা দেখে নেই। এই যে যে 1 × 10⁻⁵, এটাকে যদি আমরা লিখি কি হবে, 0.1 2 3 4 5, এই যে এটা, তাই না। এটার আরেকটা রূপ হলো এইটা, তাই না। তাহলে আমরা এইরকম যদি কোনো রাশি থাকে লগের ভিতর, এই যে এই রাশিটা কিন্তু আমরা মানে এই যে যে এই রাশিটা, এই যে যে উপরের রাশিটা, ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি, আমি তো এটা লিখতে পারি, তাই না। তো এটা যদি আমরা লিখি,
এরপরে আমরা কি লিখবো, এটা বের করার সাধারণ রুলটা হইলো দশমিকের পর কত ঘর আছে, ঠিক আছে? এই যে দশমিকের পর কয় ঘর আছে, এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, তাই না? সেটা আমরা লিখবো পাঁচ। সেটা আমরা লিখবো পাঁচ, ঠিক আছে? পাঁচ মাইনাস মাইনাস এই যে যে সর্বশেষ সংখ্যাটা, এবার আমরা সেটা লিখবো, অবশ্যই লগ দিয়ে লিখবো, লগ সর্বশেষ সংখ্যাটা, ঠিক আছে? এটা হইলো শর্টকাট। আচ্ছা, আমরা জানি লগ ওয়ান এর মান কিন্তু জিরো, তাহলে কি হবে, ফাইভ মাইনাস জিরো ইকাল টু আলটিমেটলি ফাইভ হবে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সারটা হবে হলো ফাইভ। আচ্ছা, তো আমরা এটা একটু ক্লিয়ার করে নিই। এটা আমরা ক্লিয়ার করে নিই। আচ্ছা, তো এখানে হবে হলো ফাইভ, তাই না? ফাইভ মাইনাস এখানে উভয় পক্ষে 0.4 কাটা, যে কি হবে, লগ ওয়ান হবে। আমরা অলরেডি একবার দেখে আসছি লগ ওয়ান এর মান জিরো হয়, তাহলে আলটিমেট অ্যান্সারটা কি হবে, ফাইভ, অর্থাৎ পিএইচ এর মান হবে ফাইভ। এই যে সি নাম্বার অপশনে আমরা দেখছি ফাইভ আছে, তাহলে অ্যান্সারটা হবে ফাইভ, ঠিক আছে? আচ্ছা, হলো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কোন যৌগকে NaOH সহযোগে উত্তপ্ত করার পর তাতে HCl যোগ করলে সাদা ধোঁয়া উৎপন্ন হয়, কোন যৌগকে? ঠিক আছে? আচ্ছা, তো এটা হলো অ্যান্সারটা হবে এ, ঠিক আছে? এটা হলো বিক্রিয়াটা সাধারণত মুখস্থ রাখতে হয়, তো আমরা একটু বিক্রিয়াটা দেখি। আচ্ছা, বিক্রিয়াটা দেখি। আচ্ছা, আমরা জানি যে যে যৌগটা আর কি আমরা এই যে অ্যান্সারে আর কি দেখলাম সেটা হলো এ, C6H5CONH2। এটার যদি আমরা গাঠনিক সংকেতটা লিখি তাহলে সেটা হয় হলো এরকম। এই যে এখানে থাকবে হলো CO আর, আচ্ছা, এটা একটু বেশি ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এবার আমরা লিখি C ডবল বন্ড O হবে, আর উপরে কি হবে, NH2 হবে, ঠিক আছে? উপরে হবে NH2। ওকে, আচ্ছা, তাহলে হুম, তাহলে আর এটা প্লাস কি হবে, আমরা কিন্তু দেখছি NaOH সহযোগে, তাই না? তাহলে NaOH-টা লিখলাম এখানে, NaOH সহযোগে। তাহলে এখন যদি এখানে বিক্রিয়াটা সংঘটিত হয় তাহলে কি উৎপন্ন হবে, এই যে যে চক্রটা, এই চক্রটা অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? চক্রের বাইরে হলো যত পরিবর্তন সব চক্রের বাইরে হয়, ঠিক আছে? চক্রের বাইরে কি পরিবর্তন আসবে, এই যে যে CO মানে কার্বনিল মূলকটা অপরিবর্তিত থাকবে, কিন্তু এই যে NH2টা ছিল না, এই যে যে এখান থেকে ও, এই যে ও, এই ওটা এসে এই যে যে এখানে এনে মানে এই যে এনে ও যে অংশটুকু আছে, এই অংশটুকু এখানে চলে আসবে, এখানে চলে আসবে। আর এই যে যে NH2 অংশটুকু আছে সেটা আবার এখানে চলে আসবে, ঠিক আছে? তো আমরা যদি সেটা করি, এই যে NaO-টাকে এখানে লিখলাম NaO, ঠিক আছে? আর তাহলে কি হবে, প্লাস NH2 অংশটা এখানে চলে আসবে, NH2 অংশটা এখানে চলে আসলে কি তৈরি হবে, NH3 হবে, তাই না? কারণ এই যে NH2 ছিল, এখানে আরেকটা হাইড্রোজেন অবশিষ্ট ছিল, তাহলে এখানে এখানে দুইটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, টোটাল কি হবে, তিনটা হাইড্রোজেন, তাই না? আচ্ছা, NH3 হলো। এরপর আমাদের শর্তটা কি দিছে, শর্তটা হলো HCl যোগ করতে হবে, তাই না? তো আমরা HCl যোগ করি, HCl HCl যোগ করলাম আমরা। তো HCl যোগ করলে কি হবে এবার আমরা দেখি। আমরা কিন্তু কিছুক্ষণ আগে এখানে NaO যুক্ত হয়েছিল, তাই না? এইবার আবার কি হবে, এই NaO থেকে এই যে যে Na অংশটা আর কি, হ্যাঁ, আমরা দেখি এক মিনিট। হ্যাঁ, এই যে যে Na অংশটা, HCl, এই যে যে সোডিয়াম অংশটা, Na অংশটা, এই অংশটা কই এসে যাবে, Cl এর সাথে মিশে যাবে, ঠিক আছে? Cl এর সাথে মিশে যাবে। তাহলে কি হবে আমরা দেখি, চক্রটা আমি বারবার বলছি যে অপরিবর্তিত থাকবে, তাই না? চক্রটা অপরিবর্তিত থাকবে। হুম, কার্বনিল মূলকটা অপরিবর্তিত থাকবে, শুধু চেঞ্জ হবে কি, শুধু চেঞ্জ হবে হলো
এই যে এখন এখানে আমরা দেখব ওটা শুধু থেকে যাবে, তাই না? প্লাস কি হবে? প্লাস হলো এই সিএল অংশটার সাথে এন টা যুক্ত হবে, তাই না? আমরা এই যে বলছি এই যে এন অংশটার সাথে এই যে এন অংশটার সাথে সিএল অংশটা যুক্ত হবে, তাহলে কি তৈরি হবে? NaCl, তাই না? NaCl তৈরি হবে। তাহলে আমরা দেখলাম এখন বাকি থাকবে কি? বাকি থাকবে হলো ও, আর এইচ বাকি থাকবে, আর NH3 বাকি থাকবে, তাই না? তাহলে এখন আমরা যদি দেখি এই যে প্লাস হবে এখানে, প্লাস আরেকটা যে যৌগ তৈরি হবে সেটা হলো NH4Cl। কিভাবে NH4Cl টা হবে? এই যে NH3 টা আছে আর এই যে এখানে H টা আছে, এই দুইটা মিলে কি তৈরি করবে? NH4 তৈরি করবে, ঠিক আছে? NH4। আর আমরা জানি NH4 কিন্তু ধনাত্মক, তাই না? তো এটার সাথে একটা ঋণাত্মক মূলক লাগবে, ঠিক আছে? ঋণাত্মক মূলকটা কই, মানে ঋণাত্মক মূলকটা আমরা কই থেকে নিব? এই যে এখানে এখানে কিন্তু 2HCl হবে, ঠিক আছে? 2 মোল HCl যুক্ত হবে। তাহলে কি এখানে আগে একটা Cl N এর সাথে যুক্ত হয়েছিল, আর নতুন আরেকটা Cl NH4Cl এর সাথে যুক্ত হবে, ঠিক আছে? আর এখানে যে আরেকটা নতুন H প্লাস আয়ন যে উদ্ভব ঘটলো, ঠিক আছে, 2 মোল নেওয়ার জন্য আরেকটা আমরা নতুন আরেক মোল আনছি না, সেই নতুন আরেক মোল থেকে যে Cl মাইনাস আয়ন সেটা তো NH4 এর সাথে চলে গেল, তাই না? কিন্তু নতুন যে H প্লাস আয়নটা, এই যে NH4 এর সাথে যে নতুন আমরা মোলটা আনলাম সেটার Cl মাইনাসটা চলে গেল, তাই না? কিন্তু নতুন HCl মোলটার যে H প্লাস আয়নটা সেটা কিন্তু থেকে যাবে, সেটা কো এর সাথে যুক্ত হবে, এই যে ও এর সাথে যুক্ত হবে, কারণ আমরা জানি ও হলো ঋণাত্মক, তাই না? ও মাইনাস আর এই যে H প্লাস, তাই H প্লাসটা কো এর সাথে যুক্ত হবে, ও মাইনাসের সাথে যুক্ত হয়ে OH মূলক তৈরি করবে, তাই না? তাহলে আলটিমেট যৌগটা কি হবে? আলটিমেট যৌগটা দেখতে হবে হলো এই যে এরকম, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা যৌগ আছে NH4Cl। হ্যাঁ, এই NH4Cl এর বর্ণ কি? NH4Cl এর বর্ণ হইল সাদা ধোঁয়া, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম, আমরা যদি এই ইয়েতে আসি, প্রশ্নে আসি, এখানে বলছে কোন যৌগকে NaOH সহযোগ উত্তপ্ত করার পর তাতে HCl যোগ করলে সাদা ধোঁয়া উৎপন্ন হয়। তাহলে আমরা দেখলাম এ নাম্বার যে অপশনটা, এটার একমাত্র এটার NaOH সহযোগে বিক্রিয়াতেই NH4Cl যে মানে NH4Cl তৈরি হয়, যেটা হলো সাদা ধোঁয়া, ঠিক আছে? তো এটা অনেক বড়, এটা মুখস্থ রাখতে হবে, তাছাড়া আর কি পারা যাবে না। আচ্ছা, তো আমরা নেক্সট প্রশ্নে যাই। 13 নম্বর প্রশ্ন। হিলিয়ামের প্রথম ও দ্বিতীয় শক্তি স্তরের শক্তির পার্থক্য কত ইলেকট্রন ভোল্ট? ঠিক আছে, আমরা যদি এই ম্যাথটা দেখি, আমরা জানি ইলেকট্রন ভোল্ট এককে কোন কক্ষপথের শক্তি কিভাবে নির্ণয় করবো আমরা? সেটা হলো 13.6 ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? এটাই হইলো আমাদের কি বলে মানে সূত্র, ঠিক আছে? আর এই যে মানে কক্ষপথের শক্তি, এই শক্তিটা সূত্রে যদি আমরা বের করি তাহলে অ্যান্সারটা বের হবে ইলেকট্রন ভোল্ট এককে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হলো আমরা যদি এখন দেখি প্রথম আর দ্বিতীয় কক্ষপথের মানে পার্থক্য যেটা সেটা জানতে চাইছে, তাহলে ডেল ইকুয়াল টু কি হবে? E2 মাইনাস E1, তাই না? E2 আমরা কি জানি? 13.6 ইন্টু জেড স্কোয়ার। আমরা কিন্তু এখানে দেখছি এটা কিন্তু হিলিয়ামের জন্য আমরা বের করতেছি, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2, তাই না? তাহলে জেড স্কোয়ার কত হবে? 2 স্কোয়ার হবে, তাই না? 2 স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। এখন E2 মানে হলো দ্বিতীয় কক্ষপথ, ঠিক আছে? আর E1 মানে প্রথম কক্ষপথ, যেহেতু E2 দ্বিতীয় কক্ষপথ তাহলে নিচের যে এনটা হবে 2, তাই না? তাহলে হবে 2 স্কোয়ার, ঠিক আছে? মাইনাস 13.6, সেম সূত্রটা আবার লিখবো আমরা, 2 স্কোয়ার, আর এখানে যেহেতু প্রথম কক্ষপথ তাই নিচে হবে 1 স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন নেক্সট ধাপে যাই। এই যে এখানে মাইনাস আর এখানে মাইনাস থাকার জন্য আচ্ছা আমরা অন্য কালিতে লিখি, এখানে মাইনাস আর এখানে মাইনাস থাকার জন্য এটা কি হয়ে যাবে? 0.6 ইন্টু 2 স্কোয়ার, তাই না? ডিভাইডেড বাই 1 হবে, এটা যদি আমরা কমন নিই তাহলে কি হবে? 1/2 স্কোয়ার প্লাস কি হবে? মাইনাস, সরি, এখানে ভিতরে মাইনাস থাকবে, মাইনাস কি হবে? 1/1 স্কোয়ার।
তাই না? তাহলে এখন নেক্সট লাইনে আমরা কি লিখবো? এই যে কি বলে এটা কি হবে? মাইনাস 13.6 ইন্টু 4 হবে। এটা কি হবে? 1/4 মাইনাস -1 হবে, তাই না? আচ্ছা, তাহলে এটা কি হবে? -13.6 ইন্টু 4 ইন্টু -4/3, তাই না? তাহলে এটা আলটিমেটলি কি আসবে? এই 4 কাটা যাবে, মাইনাস মাইনাস চিহ্ন কাটা যাবে, তাহলে 13.6 ইন্টু 3, এটা ইকুয়াল টু কি হবে? 318, আর হাতে হলো 1, 3 3 9 1 10 0 হাতে হলো 1, 3 1 3 আর 1 4, তাহলে 40.8 হবে। ঠিক আছে, অ্যান্সারটা হবে সি, 40.8। ঠিক আছে, তাহলে এইচ এর প্রথম আর দ্বিতীয় শক্তি স্তরে শক্তির পার্থক্য হলো 40.8 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এটা তাহলে আমরা বের করলাম। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, আমরা যে ম্যাথটা দেখি আর কি, 14 নম্বর ম্যাথটা, সেটা হলো একটি বিক্রিয়া 10 ও 30 ঘন্টা যথাক্রমে 50% ও 87.5% সম্পন্ন হলে এটি কোন ক্রমে বিক্রিয়া অনুসরণ করে? ঠিক আছে, আচ্ছা এখানে অলরেডি দেওয়া আছে 10 ঘন্টায় 50% সম্পন্ন হয়, অর্থাৎ অর্ধায়ু হলো 10 ঘন্টা। ঠিক আছে, এই যে অর্ধায়ু 10 ঘন্টা মানে কি, টি হাফ, টি হাফ হলো 10 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমরা এখন নির্ণয় করবো যে 87.5% বিক্রিয়া সম্পন্ন হতে কি 30 ঘন্টা সময় লাগে কিনা। ঠিক আছে, এটা যদি 30 ঘন্টা সময় লাগে, তাহলে এটা হলো প্রথম ক্রমের বিক্রিয়া মানে অনুসরণ করবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে প্রথম ক্রম। আচ্ছা, আমরা ম্যাথটা আর কি দেখে আসি। তো ম্যাথটা যদি আমরা দেখি, আমরা টি হাফ বের করছি, তাই না? আমরা টি হাফ বের করছি, আমরা টি হাফ বের করছি। টি হাফের মান কত? টি হাফের মান হলো 10 ঘন্টা, তাই না? তাহলে ল্যামডার মান কত? ল্যামডার মান হবে হলো লন 2 ডিভাইডেড বাই টি হাফ, তাই না? আমরা জানি ল্যামডা হলো এখানে ক্ষয় ধ্রুবক, তাহলে লন 2 ডিভাইডেড বাই 10। ঠিক আছে, এখন আমরা ওই যে সূত্রের মাধ্যমে প্রমাণ করব, এন বাই এন নট ইকুয়াল টু, আমার কম্পিউটারটা আজকে ল্যাগ করতেছে অনেক, আমি জানি না কেন। এন নট এন বাই এন নট। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা দেখি, হুম, আমি এই সূত্রটাতে প্রমাণ করব, এন বাই এন নট ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখান থেকে আমরা এই যে টি, টি এর মানটা বের করে দেখব যে 87.5% বিক্রিয়া সম্পন্ন হওয়ার পর টি এর মান 30 আসছে কিনা। যদি 30 আসে তাহলে আর কি আমরা মানে বলতে পারবো যে এটা প্রথম ক্রমের বিক্রিয়া। তো আমরা যদি দেখি এন বাই এন নট এর মানটা কত হবে, আমরা জানি এন বাই এন নট মানে হলো মানে বিক্রিয়ার পর কত শতাংশ অবশিষ্ট আছে। ঠিক আছে, আমরা কিন্তু দেখছি যে বিক্রিয়া সম্পন্ন হয়েছে হলো 87.5%। ঠিক আছে, তাহলে অবশিষ্ট কত থাকবে? 100 মাইনাস 87.5%, তাই না? হ্যাঁ, 100% থেকে 87.5, আচ্ছা হয়ে গেছে। আহ, হুম, এবার যদি আমরা দেখি 100% মাইনাস 87.5%, তাই না, ইকাল টু কি হবে? 12.5%। আচ্ছা, এবার যদি আমরা ইয়েতে আসি, কি বলে যে এন বাই নোটের মান কি হবে? তাহলে 12.5%, তাই না? 12.5%, এটুকু মুছে ফেলি, এটুকের কাজ হতো আমাদের শেষ। 12.5% ইকাল টু কি হবে? ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা। এখন আমরা ল্যামডার মান জানছি কি, লন 2 ডিভাইডেড বাই 10, তাই না? টি এর মানটা আমরা বের করব। আচ্ছা, তাহলে এরপর কি হলো? আচ্ছা, আমরা হুম, এরপর হলো টি এর মান, তাই না? টি এর মানটা আমাদেরকে এখন বের করতে হবে। আমরা দেখতে পারতেছি টি এর মান বের করার জন্য কি করতে হবে? উভয় পক্ষে আমাদের লন এড করতে হবে। আর আমরা জানি উভয় পক্ষে যদি আমরা লন এড করি, এই যে যে উপরের অংশটা এটা কিন্তু নিচে নেমে আসবে, তাই না? আচ্ছা, তো নিচে নেমে আসলে কি হবে? আমরা ডাইরেক্ট লিখে ফেলি মাইনাস লন 2 ডিভাইডেড বাই 10। লেখা আজকে বিচ্ছিরি হইতেছে অনেক,
আমি দুঃখিত, আমার কম্পিউটারটা ল্যাগ করতেছে তো ওই জন্য আর কি। আচ্ছা, মাইনাস লন 2 ডিভাইডেড বাই 10 ইন্টু টি ইন্টু কি হবে, লন 12.5 ডিভাইডেড বাই 100। আচ্ছা, আমরা ডাইরেক্ট 12.5 ডিভাইডেড বাই 100 কেন লিখলাম, আমরা এই যে পার্সেন্টেজটা কিন্তু উঠাই দিছে, উঠাই দিলে 100 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে, এটা সাধারণ রুলস। আচ্ছা, তখন টি এর মান কত হবে, টি ইকুয়াল টু লন, আচ্ছা টি ইকুয়াল টু কি হবে, হলো লন 12.5 ডিভাইডেড বাই 100 ইন্টু 10 ডিভাইডেড বাই লন 2, ঠিক আছে, এটা হবে হলো মানে রাশি। তো এটা যদি আমরা সমাধান করি, সমাধান করলে আমরা পাবো হলো 30, ঠিক আছে, 30 আওয়ার। তাহলে আমরা কিন্তু এখান থেকে যে 30 আওয়ার এসে পড়ছে, তাই না, তো এসে পড়ার জন্য আমরা কি বলতে পারি যে এটা প্রথম ক্রমের বিক্রিয়া বা বি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, তো আমরা প্রমাণ করে ফেললাম, তাহলে 14 নাম্বার অ্যান্সার হবে বি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 15 নাম্বারে যাই। 15 নম্বরে বলা আছে কোনটি ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, ঠিক আছে, এটা দেখে অনেকে এফ দাগাই দিবে, কিন্তু এফ কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার না। কেন না, কারণ আমরা জানি ইলেকট্রন আসক্তি মানে এখানে যে আমরা দেখতে পাচ্ছি সবগুলো অপশন কিন্তু গ্রুপ 17, ঠিক আছে, হ্যালোজেন মৌল। আমরা জানি হ্যালোজেন মৌলের এগুলোর ক্ষেত্রে একটা স্পেশাল কেস আছে, ঠিক আছে, স্পেশাল কেসটা কি সেটা আমরা দেখে আসি। এখানে বলছি ইলেকট্রন আসক্তি, ঠিক আছে, আমরা জানি তড়িৎ ঋণাত্মকতার ক্রম, ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, এটার ক্রম কি হবে, এটার ক্রমে ফ্লোরিন আগে, ঠিক আছে, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে চাইছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে গ্রুপ 17 যে ক্রম সেটা হলো ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে শুধু ক্লোরিন আর ফ্লোরিন নিজের জায়গা চেঞ্জ করে, ঠিক আছে, ব্রোমিন, আয়োডিন। যেহেতু আমাদের ইলেকট্রন আসক্তি জানতে চাইছে, তাহলে আমরা দেখতে পাই ক্লোরিন হলো ফ্লোরিনের চেয়ে বেশি, তাই না, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি, তাহলে কোনটি ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, বি হবে, ক্লোরিনের সবচেয়ে বেশি হবে, ঠিক আছে, তাহলে আমরা 15 নাম্বার করে ফেললাম। আমি যদি এবার 16 নাম্বারে আসি, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক এবং কপার 2+ থেকে কপার, মানে দুইটা ইলেকট্রোড দেওয়া আছে, তাহলে দুইটা ইলেকট্রোড দুইটার বিজারণ বিভব আবার দেওয়া আছে, একটা হলো -0.74 ভোল্ট, একটা হলো +0.34 ভোল্ট। বলে তড়িৎদ্বার দুটিতে তৈরি কোষের বিভব কত, আচ্ছা কোষের বিভব জানতে চাইছে। তো আমরা এখানে দেখতে পাইতেছি দুইটাই কিন্তু বিজারণ বিভব দেওয়া আছে, কিন্তু আমরা কিন্তু জানি এখানে জিঙ্কের যে ইলেকট্রোডটা দেখতে পাচ্ছি আমরা, সেটা কিন্তু অ্যানোড, ঠিক আছে, আর কপারের যে ইলেকট্রোডটা দেখতে পাচ্ছি এটা ক্যাথোড। তো আমরা জানি অ্যানোড ইলেকট্রোডটা কিন্তু জারণ বিভব দেওয়া থাকতে হবে, আর মানে ক্যাথোডের কিন্তু বিজারণ বিভব থাকবে, তাহলে ক্যাথোডের অলরেডি বিজারণ বিভব দেওয়া আছে এই যে এটা, কিন্তু অ্যানোডের কিন্তু বিজারণ বিভব দেওয়া আছে, আমাদের জারণ বিভব লাগবে। আমরা জানি জারণ বিভব কিন্তু বিজারণ বিভবের উল্টা, মানে কি নেগেটিভ, মানে মানে বিজারণ বিভব যদি দেওয়া থাকে কোনো একটা অ্যানোডের, ঠিক আছে, তো সেই বিজারণ বিভবটার সামনে আমরা যদি একটা মাইনাস দিয়ে দিই তাহলে আমরা জারণ বিভব পেয়ে যাব। তাহলে আমরা যদি -0.74 এটার আগে যদি আমরা একটা মাইনাস দিয়ে দিই তাহলে আমরা কি পাবো, 0.74, তাই না, তাহলে 0.74টা কি, আমাদের জারণ বিভব, আর +34 ভোল্টটা কি, আমাদের বিজারণ বিভব। আমরা জানি কোন একটা কোষের কোষ বিভব কত, আমরা জানি কোন একটা কোষের কোষ বিভব হলো ই ই নট সেল ইকাল টু কত, আমরা এখানে কি লিখতে পারবো, ই, আচ্ছা, ই নট সেল ইকাল টু কি হবে, জিঙ্ক, জিঙ্ক তড়িৎদ্বারের যে মানে জারণ বিভবটা আমরা বের করলাম সেটা, প্লাস কপার তড়িৎদ্বারের যে বিজারণ বিভব দেওয়া আছে সেটা, ঠিক আছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে কি বের করলাম, 0.74 জিঙ্ক তড়িৎদ্বারের যে মানে
জারণ বিভব, তাই না? আর কপার তড়িৎদ্বারের বিজারণ বিভব কত দেওয়া ছিল? 0.34 ভোল্ট, তাই না? তাহলে টোটাল কত হলো? 1.08 ভোল্ট। এটাই হবে হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হবে? 1.084 ভোল্ট, মানে প্লাস থাকবে কিন্তু সামনে একটা। ঠিক আছে, সি। তাহলে অ্যান্সারটা হবে হলো সি। ঠিক আছে, আমরা এবার 17 নম্বরে চলে যাই। কোনটি অম্লধর্মী অক্সাইড নয়? আচ্ছা, এটা এটা কিন্তু আমাদের মুখস্থ একটা পড়া। আচ্ছা, প্রশ্নটাই যাই। হ্যাঁ, 17 নম্বর, কোনটি অম্লধর্মী অক্সাইড না? এটা আমাদের একটা মুখস্থ পড়া। কেন? কারণ আমরা জানি এখানে SO2, তারপর হলো NO2, তারপর N2O5, এটা কিন্তু সবাই অম্লধর্মী। এরা অম্লধর্মী কেন? এরা যখন পানির সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, এরা প্রত্যেকে একটা অম্ল তৈরি করে। SO2 যখন বিক্রিয়া করে তখন SO2 যখন পানির সাথে বিক্রিয়া করে, আমি একটু লিখে দিই এখানে সবগুলার উপর। SO2 পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? H2SO4, ঠিক আছে, যেটা একটা অম্ল। NO2 বিক্রিয়া করে কি তৈরি করে? H2NO3, H2NO3, ঠিক আছে। N2O5 ও এই H2NO3 এর মতো একটা মানে কার্বনিল যৌগের মানে কার্বনিক অ্যাসিডের মতো একটা বা নাইট্রিক অ্যাসিডের মতো একটা যৌগ তৈরি করে। ঠিক আছে, তাহলে কি এখানে এই তিনটা অপশনই কিন্তু অ্যাসিড তৈরি করছে, ঠিক আছে, পানির সাথে। তাহলে এটা কি অম্লধর্মী? মানে কি বলবে, এরা তিনটাই কিন্তু অম্লধর্মী অক্সাইড, কিন্তু আমাদের এখানে জানতে চাইছে অম্লধর্মী অক্সাইড নয় কোনটা। এখানে একমাত্র ডি নাম্বার, যেটা ডাইনাইট্রাস অক্সাইড, এটা অম্লধর্মী অক্সাইড না। কারণ কি? কারণ এটা পানির সাথে বিক্রিয়ায় কোনো অম্ল তৈরি করে না। ঠিক আছে, এই জন্য এটা অম্লধর্মী অক্সাইড নয়। তাহলে অ্যান্সারটা হলো ডি। এটা একটা মুখস্থ পড়া। ঠিক আছে, আচ্ছা, অ্যান্সারটা হবে ডি। আচ্ছা, আমরা এখন নেক্সট প্রশ্নে চলে যাই। 18 নাম্বার। 18 নাম্বার একটা বড় শিকল দেওয়া আছে, তো এই শিকলটার IUPAC নাম কি সেটা জানতে চাইছে। আচ্ছা, আমরা কোনো শিকলের নামকরণ নির্ণয় করার ক্ষেত্রে সবার আগে কার্যকরী মূলকটা চিহ্নিত করে নিব। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা কার্যকরী মূলক আছে, একটা হলো কার্বন কার্বন ট্রিপল বন্ড, একটা হলো কার্বন কার্বন ডাবল বন্ড। ঠিক আছে, আমরা সবসময় হায়ার বন্ড যেটা, সেটা থেকে হলো নামকরণ স্টার্ট করবো। এখানে যেহেতু কার্বন কার্বন ট্রিপল বন্ড কিন্তু হায়ার, ঠিক আছে, কাজে আমাদের ডান দিক থেকে স্টার্ট করতে হবে নামকরণ করা। আমরা যদি ডান দিক থেকে স্টার্ট করি তাহলে এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা 5 নাম্বার কার্বন, এটা 6 নাম্বার কার্বন। ঠিক আছে, তাহলে 6 যেহেতু আছে তাহলে এটা কি হেক্স থাকবে নামে। আমরা দেখতে পাচ্ছি চারটা অপশনে চারটাতে হেক্স আছে। আচ্ছা, যাই হোক, তো এখানে 1 নাম্বার কার্বনের সাথে হলো তিনটা মানে ইয়া 3 কার্বন বিশিষ্ট বন্ধন যুক্ত। ঠিক আছে, আর 3 নাম্বার কার্বনের সাথে হলো ডাবল বন্ড যুক্ত। ঠিক আছে, তাহলে এখন আমরা নাম দেখবো। এই যে হেক্স, এখানে যদি আমরা দেখি এই যে হেক্স 1 আইন 3 ইন। ঠিক আছে, 1 আইন কেন? আমরা জানি আইন প্রিফিক্সটা কখন বসে। আইন প্রিফিক্সটা বসে যখন 3 কার্বন বন্ধন থাকে। ঠিক আছে, 1 নাম্বার কার্বনের সাথে যেহেতু 3টা বন্ধন আছে, এই জন্য এখানে আইন প্রিফিক্সটা বসছে আর কি। আর 3 ইন কেন বসছে? আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার কার্বনের সাথে কিন্তু ডাবল বন্ড আছে, আর আমরা জানি ডাবল বন্ড থাকলে কি প্রিফিক্স বসে? ইন প্রিফিক্স বসে, তাই না? তাহলে এটা কিন্তু অ্যান্সার কিন্তু বি নাম্বার হবে না। ঠিক আছে, অ্যান্সার কিন্তু বি নাম্বার হবে না। কেন হবে না? এটা মিলার পরও, কারণ নামকরণের ক্ষেত্রে আবার বর্ণানুক্রমে মানে আমাদেরকে নামকরণটা লিখতে হবে। কারণ এখানে যে আইন আর ইনটা আমরা লিখলাম, ঠিক আছে, এগুলোর মধ্যে কিন্তু আমরা যদি অ্যালফাবেটের মানে এটা দেখি, আমরা যদি আইন লিখি, হ্যাঁ, আইন যদি আমরা লিখি, আইনের মানে ইংলিশ বানানটা কেমন হবে? এরকম YNE। আর ইনের ইংলিশ বানানটা কি হবে? ENE। ঠিক আছে, এখন এগুলোর যে প্রথম ওয়ার্ডটা, মানে আইনের প্রথম ওয়ার্ড হলো ওয়াই। আচ্ছা, আইনের প্রথম ওয়ার্ডটা হলো ওয়াই, ইনের প্রথম ওয়ার্ডটা হলো ই। ঠিক আছে, এখন অ্যালফাবেটিক্যালি যদি আমরা চিন্তা করি, ইটা কিন্তু আগে আসে। ঠিক আছে, ওয়াই এর আগে ই আসে। আচ্ছা, আমরা এইভাবে বুঝালাম, ওয়াই এর আগে ই আসে, তাহলে আমার ইনটা আগে লিখতে হবে। আমরা যদি 1 নাম্বার অপশন দেখি, 1 নাম্বার অপশনে কিন্তু ইনটা আগে লেখা আছে। ঠিক আছে, তাহলে 18-র অ্যান্সারটা কি হবে? এ। বি হবে না, কিন্তু অনেকে ভুল করে বি দাগাই দিবে, বাট বি হবে না। ঠিক আছে, আচ্ছা, এটা বুঝতে পারলাম। আমি এবার 19 নাম্বার অপশনে যাব, আমরা মানে 19 নাম্বার প্রশ্নে যাব আর কি। 19 নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ থেকে 2B বিক্রিয়াটি কেপি এর মান মানে 8.314 ইন্টু 10⁻², প্যাসকেল হলে কেসি এর মান কত মোল পার মিটার কিউব? ঠিক আছে, আচ্ছা, এখানে কেপি কেসির ম্যাথ আসছে, এখানে বেসিক্যালি কেসির মান জানতে চাইছে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে যদি আমরা দেখি, আমরা কিন্তু একটা সূত্র জানি, সেই সূত্রটা আমি আগে লিখি, তারপর এক্সপ্লেন করছি। সূত্র জানি,
কেপি ইকুয়াল টু কেসি আরটি ডেল এন, ঠিক আছে। এখন কেপি ইকুয়াল টু কেসি আরটি ডেল এন, এখানে কেপির মান আর কেসির মান বসাতে হবে। আর এর মান তো আমরা সবাই জানি গ্যাস ধ্রুবক, আর টি এর মান হলো টেম্পারেচার। ডেল এনটা কি? ডেল এনটা হলো মোল সংখ্যার পার্থক্য, ঠিক আছে। এখন আমরা যদি এখানে মানগুলো বসাই, আমাদের কিন্তু অলরেডি কেপির মানটা দেওয়া আছে। কেপির মানটা কত আছে? 8.314 ইন্টু 10⁻², তাই না? কেপির মান হলো 8.314 ইন্টু কেপির মান দেওয়া আছে 8.314 ইন্টু 10⁻², ঠিক আছে। কেসির মান বের করতে বলছে, কেসি। তা আর আমরা জানি আর এর মান কত? 8.314, তাই না? আচ্ছা আচ্ছা, এক মিনিট, এখানে কিন্তু আর এর মানটা 8.314 না, 0.0821 ইউজ করতে হবে, ঠিক আছে। 0.0821, ওকে। ইন্টু টেম্পারেচারটা কত বলা আছে? আচ্ছা না, আচ্ছা আমরা একটা ভুল করছি ছোট, সেটা হলো না, এখানে 0.0821 না, এখানে আমরা যেহেতু এসআই এককে বের করছি, কাজে আমরা এসআই এককেই ধরি 8.314, ঠিক আছে, এটাই ধরতে হবে। ইন্টু টেম্পারেচারটা কত দেওয়া আছে? টেম্পারেচারটা দেওয়া আছে 27°C। 27°C মানে হলো 300 কেলভিন, ঠিক আছে। আচ্ছা, ডেল এন এর মান কত হবে? ডেল এন এর মান আমরা দেখতে পাই ডান পক্ষে হলো মোল সংখ্যা 2, বাম পক্ষে হলো 1। ডেল এন এর মান কত হবে? 2 - 1, ডান পক্ষ মাইনাস বাম পক্ষের মোল সংখ্যা, ঠিক আছে। 2 - 1, এটা করলে আমরা কত পাবো? 1 পাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে কেসির মান কত হবে? আমরা ডাইরেক্ট লিখে দিই। কেসি ইকুয়াল টু কি হবে? 0.314 ইন্টু 10⁻², তাই না? আর নিচে হবে হলো 8.314 ইন্টু 300, আর এখানে টু দ্য পাওয়ার কিন্তু 1 হবে, ঠিক আছে। এইটুকু আমরা আর লিখলাম না, কারণ আমরা জানি 1 মানে টু দ্য পাওয়ার 1 থাকলে সেটাই হয়, তাই না? 8.314 উভয় পক্ষ থেকে কাটা, আর 10 স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 1000, আর নিচে আছে 300, ঠিক আছে। আচ্ছা, 10 স্কোয়ার 1000 না, 10 স্কোয়ার হবে হলো 100, হ্যাঁ। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি কত হবে? 1/3 হবে, ঠিক আছে। তাহলে 1/3 হলো আমাদের অ্যান্সার। আমরা এখানে ডি নাম্বার অপশনে দেখতে পাচ্ছি 1/3 আছে, তাহলে ডি নাম্বারটা হবে হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। কেসির মান হলো 1/3। আচ্ছা, আমরা এখন 20 নাম্বার প্রশ্নটা দেখব। 20 নাম্বার প্রশ্নটা দেখব। অ্যালুমিনিয়াম মৌলের 3p1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেট NLM কোনটি? আচ্ছা, অ্যালুমিনিয়াম মৌলের 3p1 ইলেকট্রন। আচ্ছা, আমরা যদি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস কত হবে? আমরা জানি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো 13, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 13। অ্যালুমিনিয়ামের যদি পারমাণবিক সংখ্যা 13 হয়, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 3s2 3p6, তাই না? তারপর কি হবে? আচ্ছা আচ্ছা, মানে 3 কেন লিখলাম? 2 হবে, 2s2 2p6, তাই না? তারপর কি হবে? 3s2 3p1, তাই না? আমাদের কিন্তু এখানে 3p1 ইলেকট্রনটারই জানতে চাইছে। এর মানে কি? এই যে 3p1 ইলেকট্রন, এটার মানে এটার কি জানতে চাইছে? n, l আর m জানতে চাইছে, ঠিক আছে। তাহলে এটার যে nটা কি হবে? nটা হবে 3, কারণ প্রথম কোয়ান্টাম সংখ্যা হলো এখানে 3, তাই না? আর এটার lটা কি হবে? lটা হবে, যেহেতু এখানে p আছে, তাহলে lটা হবে হলো 1, ঠিক আছে। আর m কি হবে? m হবে হলো +-1, আর 0 কেন লিখলাম? +-1, ঠিক আছে। +-1 মানে কি? +-1 মানে হলো আমরা ফরম্যাট ওয়াইজ লিখি, সবার প্রথমে -1, তারপর 0, তারপর 1, ঠিক আছে। এই তিনটা সংখ্যা হতে পারবে m। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে দেখবো আর কি কোন অপশনের সাথে মিলে। যে অপশনের সাথে মিলবে সেটাই হবে অ্যান্সার। আচ্ছা, আমরা অলরেডি বের করছি n হলো 3 হবে, আমরা অলরেডি বের করছি n হবে, n 3 হবে, l কত হবে? l 1 হবে, আর m হবে হলো -1 0, তারপর হলো +1, ঠিক আছে। তাহলে এখানে মিলে হলো একমাত্র a নাম্বার অপশনটা মিলে, ঠিক আছে।
এখন আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে কেন সি নাম্বার অপশনটা হলো না। সি নাম্বার অপশনটা হয়নি কারণ আমরা সি নাম্বার অপশনে দেখতে পাচ্ছি এই যে এল এর জায়গায় জিরো আছে, ঠিক আছে। এল জিরো হবে কোনটার ক্ষেত্রে, এস এর ক্ষেত্রে, ঠিক আছে। 3p1 অরবিটাল কিন্তু 3s নাই, ঠিক আছে। কাজে এখানে এলটা জিরো হবে না, এলটা হবে 1। তাহলে এ নাম্বারটা হবে হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। অনেক ইজি একটা প্রশ্ন সলভ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা 21 নম্বর প্রশ্নে যাব। 21 নম্বর, নিচের কোনটি ফেরোম্যাগনেটিক ধাতু? এটা একদম মুখস্থ। ফেরোম্যাগনেটিক ধাতু আছেই তিনটা, ফেরাম, কোবাল্ট আর নিকেল, ঠিক আছে। লোহা, কোবাল্ট আর নিকেল, এই তিনটা। তো এখানে কি আছে? এখানে আছে হলো নিকেল আছে, ঠিক আছে। এ নাম্বার তাহলে হবে হলো অ্যান্সার। আচ্ছা, এবার 22 নাম্বার প্রশ্ন, কোন মূলকটি বেনজিন চক্রের বিক্রিয়া মেটা নির্দেশক? এটাও মুখস্থ, বি নাম্বার হবে। আমরা জানি মেটা নির্দেশক মৌল মানে মেটা নির্দেশক যে ইগুলা নির্দেশকগুলো সেগুলো হলো NO2, তারপর COOH, তারপর CHO, তারপর আরও বলা যায় NH কি কি বলে CN আর কি, NH2 বা CN আর কি, তারপর CN মানে সায়ানাইড, সায়ানাইডকেও হলো মেটা নির্দেশক বলে আর কি। তো এগুলো হলো মেটা নির্দেশক, ঠিক আছে। তো এগুলোর মধ্যে আমরা যেহেতু NO2 মানে অপশনে পেয়েছি, তাহলে NO2টাই হবে হলো মেটা নির্দেশক, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন নেক্সট প্রশ্নে যাই। 23 নম্বর প্রশ্নে যাব আমরা। 23 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের আরএমএস বেগ কত, ঠিক আছে। এখানে আর ইকুয়াল টু গ্যাস ধ্রুবক মানে কি, আর এর মানটা চেঞ্জ করা যাবে না। আমরা জানি আরএমএস বেগের সূত্রটা কি। আরএমএস বেগের সূত্রটা হলো 3RT/m, ঠিক আছে। 3 আরটা আর এর মতোই থেকে যাবে, বাকিগুলোর মান বসবে। টি এর মান কত? 27, তাহলে 27 মানে কি 300 মানে কেলভিনে আর কি। আর এম এর মান কত হবে? এখানে হিলিয়াম গ্যাস আছে তাই না, হিলিয়াম গ্যাসের এম এর মান কত? 4। তাহলে এটা যদি আমরা এখন মানে নির্ণয় করি, এটা হবে হলো 4 হবে হলো 900/4 ইন্টু আর, তাই না। এবার যদি এটাকে আমরা নিচে লিখি তাহলে কি হবে? 30/2 রুট ওভার আর, তাই না। 30/2 রুট ওভার আর মানে কি? 15 রুট ওভার আর, এটাই হলো অ্যান্সার, 15 রুট ওভার আর। আমরা এই যে এ নাম্বার অপশনে দেখতে পাচ্ছি 15 রুট ওভার আর, তাহলে এ নাম্বার অপশন 23-এর ক্ষেত্রে এ নাম্বার অপশনটা হবে হলো অ্যান্সার, ঠিক আছে। এবার 24 নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, বেনজিনের নাইট্রেশনের জন্য কোন নাইট্রেটিং এজেন্টের দরকার, ঠিক আছে। আমরা জানি নাইট্রেশন হলো একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ঠিক আছে। আর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনে কিন্তু আমাদের ইলেকট্রোফাইল লাগবে। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন আকর্ষী, ঠিক আছে। আর আমরা জানি ইলেকট্রন আকর্ষী কারা হয়? ইলেকট্রন আকর্ষী তারাই হবে যারা হলো ধনাত্মক ধনাত্মক চার্জযুক্ত কোনো একটা মৌল বা, আচ্ছা এখানে আমরা মৌল না লিখি, আমরা লিখবো অণু, ঠিক আছে। ধনাত্মক চার্জযুক্ত কোনো অণু, প্লাস চার্জযুক্ত কোনো একটা অণু, ঠিক আছে। সে হবে হলো ইলেকট্রোফিলিক। এখানে একমাত্র বি নাম্বার অপশনে NO মানে NO2 প্লাস, এটাই কিন্তু একমাত্র প্লাস চার্জ বিশিষ্ট অণু, তাহলে এটাই একমাত্র ইলেকট্রোফাইল হবে। আর এই জন্য এটাই হবে হলো নাইট্রেটিং এজেন্ট, ঠিক আছে, বেনজিনের নাইট্রেশনের জন্য। আচ্ছা, এবার যদি আমরা 25 নম্বর প্রশ্নে আসি, আধুনিক পর্যায় সারণীতে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে নিম্নের কোনটি সংখ্যার ভিত্তিতে আবর্তিত হয়, ঠিক আছে। এটা হবে হলো প্রোটন, এটা একদম মুখস্থ পড়া। সেটা হলো আমরা জানি যে মেন্ডেলিফের যে মানে আধুনিক যে পর্যায় সারণী মানে তৈরি শুরু হলো মেন্ডেলিফের সময়কালের পর থেকে, তখন থেকে মানে ইলেকট্রন সংখ্যা বা মানে ওই সব সংখ্যা বাদ দিয়ে শুধুমাত্র প্রোটন সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু আধুনিক পর্যায় সারণী তৈরি হওয়া শুরু হয়েছে, ঠিক আছে। তো আধুনিক পর্যায় সারণী বর্তমানে কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? প্রোটন সংখ্যার উপর ভিত্তি করে, ঠিক আছে। তো একটা এক্সট্রা সিলেবাসের প্রশ্ন আছে, সেটা হলো এমআরআই প্রযুক্তি কোন বর্ণালীমিতিক পদ্ধতি প্রয়োগ করা হয়, ঠিক আছে। এমআরআই এর পূর্ণরূপ কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ঠিক আছে। এটা হলো মানে শরীরের মধ্যে কিছু তেজস্ক্রিয় পদার্থ ঢুকিয়ে, হ্যাঁ, মানে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করার পর ওই সেই তেজস্ক্রিয় পদার্থের যে রেজোনেন্সটা হয়, সেই রেজোনেন্সটা মেশিনের মাধ্যমে ক্যাপচার করার মাধ্যমে শরীরের বিভিন্ন ছবি তৈরি করে শরীরের ভিতরের অঙ্গে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যে বর্ণালীমিতিক পদ্ধতি প্রয়োগ করা হয় সেটা হলো NMR, ঠিক আছে। NMR এর ফুল মিনিং কি? NMR এর ফুল মিনিং হলো নিউক্লিক ম্যাগনেটিক রেজোনেন্স, ঠিক আছে। এটা হলো মেইনলি প্রসেসটার নাম, ঠিক আছে। মানে NMR প্রসেসের মাধ্যমে MRI প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এখানে ইউভি বা আইআর বা রমন এই
মানে কোনো ইফেক্টই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল না। তাহলে একমাত্র যেহেতু এনএমআর প্রসেসটার মাধ্যমে এমআরআই প্রযুক্তিটা সম্পন্ন হয়, তাহলে অ্যান্সারটা হবে হলো ডি। ঠিক আছে। তো আজকে আমরা কেমিস্ট্রির যে 25টা প্রশ্ন, 25টা প্রশ্নই আমরা আজকে রিভিউ করলাম, সমাধান করলাম। তো মাঝখানে আমার একটু মানে কম্পিউটারে একটু প্রবলেম হওয়ার কারণে এবং কিছু প্রবলেম হওয়ার কারণে ক্লাসে একটু বাধা বিঘ্ন এসে থাকতে পারে, তো সেজন্য আমি দুঃখিত। তো আশা করছি সামনের ক্লাসে আবার দেখা হবে। সামনের ক্লাসে আমরা গুচ্ছের 22-23 সালের প্রশ্নের উচ্চতর গণিত অংশটা আর কি রিভিউ করব। তো আশা করি আপনার মানে সবাই সেই ক্লাসটা উপভোগ করবে এবং আশা করি এই ক্লাসটা সবাই উপভোগ করেছে। তো যারা যারা এই ক্লাসটা করছে মানে করেছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।